জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। কেন্দ্রের হস্তক্ষেপে কারচুপি হয়েছে, ইস্তফা দেব না সাফ ঘোষণা মমতার। হার মেনে নেওয়ার আহ্বান বিজেপির। বিভিন্ন স্থানে সংঘর্ষে দলের 2 কর্মী নিহত। তিস্তা চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্বের মন জয় ঢাকার কাজ নয়, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। মোদী সরকারের আন্তরিকতা বোঝা যাবে এবার, মত বিশ্লেষকদের। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা। বাংলাদেশের এরকম জোরালোভাবে বলতে হবে যে কোনোভাবেই এখন আর তিস্তা চুক্তি না করার কোনো অপশন আপনারা দেখাতে পারবেন না। শাপলা চত্বর হত্যাকাণ্ডে 58 জন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছে তদন্ত সংস্থা। দ্রুত বিচার শেষ করার দাবি ছাত্র শিবির ও এনসিপির। 1 বছরের মধ্যে হবে স্থানীয় সরকার নির্বাচন, ডিসি সম্মেলনে জানালেন মন্ত্রী। দেশের কোথাও এখন লোডশেডিং নেই, দাবি ইকবাল হাসান মাহমুদের। চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে তুলে দেওয়া হলো মানবিক সহায়তা। স্লুইস গেট টাওয়ার নির্মাণের আশ্বাস, ফসলহানি হলেও নেই খাদ্য সংকটের শঙ্কা। ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যয় হবে 36,000 কোটি টাকা। ঢালাওভাবে নেওয়া হবে না মেগা প্রজেক্ট, জানালেন সড়ক মন্ত্রী। ফতুল্লায় গোয়েন্দা দলের 3 সদস্যকে কুপিয়ে জখম করল মাদক কারবারিরা। রূপগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, ওসি সহ 7 সদস্য আহত। শুভেচ্ছা, সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। নির্বাচন কমিশনের সহায়তায় শতাধিক আসন লুট করার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। জোর করে হারিয়ে দেওয়ার দাবি তুলে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তিনি। মমতার অভিযোগ, এই ষড়যন্ত্রে সরাসরি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মমতার অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এদিকে পদত্যাগ না করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রীর মানসিক স্বাস্থ্য নিয়েই প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়িতে সংবাদ সম্মেলন ডাকেন মমতা ব্যানার্জি। তৃণমূল নেত্রীর দাবি, নির্বাচন কমিশনের যোগসাজশে শতাধিক আসন লুট করেছে বিজেপি। জোর করে তাকে হারানো হয়েছে অভিযোগ করে মমতা ঘোষণা দেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. মমতার দাবি, গত 15 বছরে 1 রুপিও বেতন নেননি তিনি। নিজেকে এখন মুক্ত পাখি দাবি করে জানান থাকবেন রাজপথে। বিরোধী জোট ইন্ডিয়াকে আরো শক্তিশালী করার হুঁশিয়ারিও দেন মমতা। Even these 15 years I have not withdrawn 1 paisa of pension I have not taken 1 paisa of salary also. এদিকে নিয়ম মেনে মমতাকে হার মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আরেক বিজেপি নেতা দিলীপ ঘোষের সতর্কবার্তা, দুর্নীতির অভিযোগে কারাগারেও যেতে হতে পারে তৃণমূল নেত্রীকে। দলটির কেউ কেউ মমতার মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলছেন। আমি এমন কথা আগে কখনো শুনিনি বা দেখিনি যে কেউ নির্বাচনে হেরে যাওয়ার পরেও পদত্যাগ করতে অস্বীকার করে। মমতা ব্যানার্জি কি বোঝেন না যে বিধানসভার মেয়াদ তো এমনিতেও শেষ হয়ে যাবে, এরপর তো তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না। আমার মনে হয় না তার মানসিক অবস্থা ঠিক আছে।
जो मैद है जो এদিকে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বেশ কয়েক জায়গায় সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। পৃথক হামলায় তৃণমূল ও বিজেপির একজন করে নিহত হয়েছেন। বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। নিহতের পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বড়াইপুর, শিলিগুড়ি, কৃষ্ণনগর, বাঁকুড়া সহ রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে হাওড়ার এক বিজেপি সমর্থককে হত্যার পাল্টা অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। পরিবার থেকে জানানো হয়েছে, জয় উদযাপনের আনন্দ মিছিল শেষে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তিস্তা চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারের মন জয় করা বাংলাদেশের কাজ নয়, তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, যে দেশি প্রকল্পের কাজ করুক, জনগণের জন্য সরকার এই সংকটের সমাধান চায়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আলাদা এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আনবে না ঢাকা। বিশ্লেষকদের মত, তিস্তা ইস্যুতে মোদী সরকারের আন্তরিকতা বোঝা যাবে এখন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। ইতিহাস গড়ে বাংলার মসনদে বিজেপি, তৃণমূলের দুর্গ ধসিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য জয় বিজেপি শিবিরের। বিজেপির এই জয়ে কেমন প্রভাব পড়বে বাংলাদেশে? শুভেন্দু অধিকারীর মুসলিম বিদ্বেষী মনোভাব ও পুশিনের ঘটনা ফেলেছে চিন্তার ভাঁজ। সে কারণে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ। তৎপর বিজিবি কুমিল্লা ময়মনসিংহ সীমান্তের এলাকাতে তৈরি করেছে বিশেষ বলয়। পশ্চিমবঙ্গে নতুন সরকার এলেও সম্পর্কে এর প্রভাব পড়বে না বলেই মনে করে ঢাকা। ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারই আসুক না কারণ সেই সাথে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সাথে আলোচনার ভিত্তিতে আগাবো। তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা। পশ্চিমবঙ্গে এক মমতার নির্মমতায় হয়নি তিস্তা চুক্তি। এবার কি তবে আশা দেখবে বাংলাদেশ? মন্ত্রী জানালেন, ভারতের মনোভাব বোঝা বাংলাদেশের কাজ নয়, তবে সাফ জানিয়ে দিলেন, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির সহযোগিতা চাওয়া হবে। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব। তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র সরকার এতদিন তৃণমূলের অনীহার কথা জানালেও এখন মোদী প্রশাসন কতটা আন্তরিক তা স্পষ্ট হবে বলে মত বিশ্লেষকদের। আর পুশিনের ঘটনায় সরকারের প্রতিরোধ ব্যবস্থায় জোর দিতে বলেন এই নিরাপত্তা বিশ্লেষক। বাংলাদেশের এরকম জোরালোভাবে বলতে হবে যে কোনোভাবেই এখন আর তিস্তা চুক্তি না করার কোনো অপশন আপনারা দেখাতে পারবেন না। এবং এইটা ভারতের এই উপলব্ধি আসা উচিত যে তারা যে ভুল করেছে, হুইচ ইজ এ রং স্ট্র্যাটেজি দ্যাট দে হ্যাড বিন ফলোয়িং, এই রং স্ট্র্যাটেজি থেকে তারা বেরিয়ে আসার একটা সুযোগ আছে। আগামী জুনে বন্ধু দেশ চীন বা ভারতে সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং বন্ধু দেশে তো নিশ্চয়ই যাবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এখন আমরা জানি না। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুর ইসলাম। ৭ জুনের মধ্যেই দেয়া হবে এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। ১৩ বছর আগে এই দিনে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই সংবাদ যমুনা টেলিভিশনে প্রচার হওয়ার পর আবারও আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 5 ও কুমিল্লায় 1 জন নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। সব মিলিয়ে এখন পর্যন্ত 58 জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে। ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পরের দিন নারায়ণগঞ্জে আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই 20 জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে, এবং একই দিন আপনার চট্টগ্রামেও 5 জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে 1 জন নিহত হয়েছিল। এ মামলার 90% তদন্ত শেষ হয়েছে। 7 জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিলের আশা প্রসিকিউশনের। তবে 13 বছর আগের ঘটনা হওয়ায় তদন্তে অনেকটা বেগ পেতে হচ্ছে বলেও জানান আমিনুল ইসলাম। প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি, অতএব প্রত্যেকের এই নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি আইন শৃঙ্খলা বাহিনীর তৎকালীন প্রধানরা। তদন্ত চলাকালে গ্রেফতার আছে 6 জন। কার কি সম্পৃক্ততা ছিল তা চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার দ্রুত বিচার সম্পন্নের দাবি জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। কাউকে খুশি করতে নয়, এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান তিনি জানিয়েছেন। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিকেলে মানববন্ধন করে ছাত্র শিবির। প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। জামায়াত নেতাদের ফাঁসি ও হেফাজতের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এগুলো একটি পরিকল্পিত রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল। 5 মে রাতে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার করা হয় উল্লেখ করে সাদ্দাম বলেন, অসংখ্য আলেম ওলামার বিরুদ্ধে মামলা দিয়ে গণগ্রেফতার চালানো হয়। নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, সুষ্ঠু নিরপেক্ষ বিচার হচ্ছে না শাপলা হত্যাকাণ্ডে, ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলো। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার এক নীল নকশা ফ্যাসিবাদী হাসিনা প্রণয়ন করেছিল। শাপলা চত্বরের গণহত্যায় যারা মাস্টার মাইন্ড ছিল তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে শাপলা হত্যাকাণ্ড নিয়ে আলোচনায় তিনি বলেছেন, সে সময় যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল তাদেরও বিচার করতে হবে। এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ক্ষমতায় থাকতে হলে ভারতের দালালি করতে হবে। গত 16 বছরে আওয়ামী লীগের মধ্যে এমন মাইন্ডসেট তৈরি হয়েছিল। এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, আলেমদের অভিশাপে দিল্লির প্রকোষ্ঠে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন শেখ হাসিনা। ফ্যাসিবাদী শাসনের সময়টাতে পিলখানা হত্যাকাণ্ড, তারপরে রাজনৈতিক নিপীড়নমূলক মামলা শুরু, শাপলার গণহত্যা, সে সময়টাতে ছাত্রদের যত আন্দোলন ছিল, সমাজের এমন কোনো অংশ নাই যার উপরে তারা নিপীড়ন করা বাদ রেখেছিল। বয়ানটা এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে গত 16-17 বছরে, বাংলাদেশে কেউ যদি ক্ষমতায় থাকতেই হয় তাহলে বাসত্বের আশীর্বাদ লাগবেই। দেশে কোথাও এখন লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জেলা প্রশাসক সম্মেলন শেষে ব্রিফিংয়ে তিনি বলেছেন, যতটুকু লোডশেডিং হচ্ছে তা বিদ্যুৎ সঞ্চালন লাইনের ত্রুটির কারণে। জানান, দেশে পর্যাপ্ত জ্বালানির মজুদও আছে। সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে। তথ্য প্রযুক্তি খাতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দিয়ে আইসিটি মন্ত্রী জানিয়েছেন, গুজব ও বুলিং প্রতিরোধে সরকার কাজ করছে। জ্বালানি সংকটের অনেকটা সমাধান হয়েছে, সমস্যা আছে লোডশেডিংয়ের। এই অবস্থায় মাঠ প্রশাসনের দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা বৈঠকে সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সরকারি বেসরকারি অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। এর মাধ্যমে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আছে সরকারের। এছাড়া জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, জানান লোডশেডিংয়ের কারণও। এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে
আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না, আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের আলোচনায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, গাজীপুর সিটিতে পানির সরবরাহ সহ 8টি বিষয়ে গুরুত্ব পেয়েছে। এলজিআরডি মন্ত্রী জনগণকে সাথে নিয়ে ডিসিদের কাজ করার নির্দেশ দেন। জানান সরকার চায় 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন। গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা একটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সংসদ টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। এর আগে ডিসি সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসকরা। সেখানে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা, বীর নিবাস নির্মাণের অনিয়ম সহ বিভাগীয় পর্যায়ে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থান জাদুঘর নির্মাণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের আলোচনায় চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া স্মৃতি জাদুঘর সংস্কারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আর বিজ্ঞান, প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের আলোচনায় গুজব রোধ সহ 7টি বিষয় উঠে এসেছে। সরকারের যে নির্বাচনী ইস্তাহার ছিল ওটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। 6 মান্থস যে একটা কর্ম পরিকল্পনা দিয়েছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী, সেটাকে সামনে রেখে আমরা কাজ করছি। স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে বা স্বাধীনতাকে মানুষের কাছে, স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনও কাজ করছি। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে, তারপরে এখানে যে বীর নিবাস নামে যে প্রজেক্টটি করা হয়েছে, প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে। এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলা সুষ্ঠু তদন্ত করব। তৃতীয় দিনের অধিবেশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনায় অবৈধ অভিবাসন রোধ, দক্ষ জনশক্তি প্রেরণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহ 5টি বিষয় গুরুত্ব পেয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রের প্রতিরক্ষা শুধু সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, এক্ষেত্রে গোটা জাতির সম্মিলিত দায়িত্ব আছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দর্শন বাস্তবায়নে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। জনকল্যাণমূলক ও নিরাপদ রাষ্ট্র গঠনে সামরিক বেসামরিক প্রশাসনকে একসাথে কাজ করার উপরেও তিনি গুরুত্ব দিয়েছেন। জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টা বলেন, পেশাদার, দক্ষ, রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী গঠনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। সম্মেলনে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান সফল নির্বাচন আয়োজন করায় ডিসিদের ধন্যবাদ জানান, আর যে কোনো দুর্যোগে সহায়তার আশ্বাসও দেন তারা। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে ডিসিদের মতবিনিময়, যেখানে গুরুত্ব পায় পারস্পরিক সম্পর্ক ও শ্রদ্ধার মাধ্যমে গড়ে ওঠা বর্তমান সিভিল মিলিটারি সুসম্পর্ক অব্যাহত রাখা। আলোচনা হয় বরগুনায় আবহাওয়া অফিস নির্মাণ এবং ঢাকা ক্যান্টনমেন্ট ও সংলগ্ন এলাকায় গার্বেজ পয়েন্ট স্থাপন নিয়েও। সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জনমুখী সশস্ত্র বাহিনী সরকারের অঙ্গীকার। দেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে একসাথে কাজ করবে মিলিটারি ও সিভিল প্রশাসন। সাধারণ মানুষের সেবা আমাদের মূল লক্ষ্য এবং দায়িত্ব। এই লক্ষ্য অর্জনে জাতীয় নিরাপত্তা, সুশাসন এবং কার্যকরী প্রশাসন সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মধ্য দিয়ে গড়ে উঠতে পারে সত্যিকারের একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা। সশস্ত্র বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে বলেও জানান উপদেষ্টা। সেই সাথে গুরুত্ব দেয়া হচ্ছে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির ওপর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে সকল মানুষকে ইন্টিগ্রেট করে যে টোটাল পিপল ওয়ার কনসেপ্টটা জেনারেট করেছিলেন, সেটাই আসলে বাংলাদেশের অস্তিত্বের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। সুতরাং সেটাকে আমরা রিজেনারেট করেছি বর্তমান প্রেক্ষাপটে। তিনি উপলব্ধি করেছিলেন জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা কেবল কোনোটা বাহিনীর দায়িত্ব নয়, এটা সমগ্র জাতির দায়িত্ব। জেলা প্রশাসক সম্মেলনে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সফল নির্বাচন অনুষ্ঠানে ডিসিদের ভূমিকার প্রশংসা করেন। বলেন, গণতন্ত্রে উত্তরণে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চমৎকার একটা ইলেকশন করে দেশ এবং জাতিকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নিয়ে এসেছি। এটা চারটিখানি কথা না,
এবং এটার প্রশংসার দাবিদার, এই ইলেকশনের প্রশংসার দাবিদার সম্পূর্ণ আপনাদের। তার মানে ইট শোজ যে যদি আমরা সামরিক এবং অসামরিক আমরা একসাথে যদি কাজ করি, সিভিল মিলিটারি যে রিলেশন, এটাকে যদি আমরা বিল্ড করি, তাহলে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে সক্ষম। বাণিজ্যিক জাহাজের চলাচল, মৎস্য সম্পদ সুরক্ষা, সমুদ্রপথে চোরাচালান দমন, অবৈধ অস্ত্র চোরাচালান, এই বিষয়গুলি প্রতিহত করি। একই সাথে মানব পাচার রোধের ক্ষেত্রেও আমাদের এবং কোস্টগার্ডের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই জন্য প্রশাসনের সকল কর্তা ব্যক্তিদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। দুর্যোগ মোকাবেলা, HADR অপারেশন বা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ অপারেশনে বিমান বাহিনী সবসময় অগ্রজ ভূমিকা পালন করে। যেসব জায়গায় কমিউনিকেশন ব্রেকডাউন করে যায়, সেখানে আমাদের হেলিকপ্টারের মাধ্যমে আমরা অতীতেও করেছি এবং যে কোনো সময় হলে আমরা এই জন্য সর্বদা প্রস্তুত থাকি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন হয়, যারা আপনারা মাঠ পর্যায়ে থাকেন। তিন বাহিনীর প্রধানও সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনমুখী সশস্ত্র বাহিনী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার 38টি অডিট রিপোর্টের উপর প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশ সংক্রান্ত তথ্য জমা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এসব রিপোর্ট দেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। 17টি মন্ত্রণালয় ও বিভাগের এসব রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপনের পূর্বে প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হলো। আর এ সময় প্রধানমন্ত্রী সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কিনা তা জানতে পারফরম্যান্স অডিট সম্পাদনের উপর বিশেষ গুরুত্ব দেন। হাওরে কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারের মানবিক সহায়তা। যদিও 3 মাসের পরিবর্তে আগামী বোরো মৌসুম পর্যন্তই সহযোগিতা চান কৃষকরা এবং বিবেচনার আশ্বাস দিয়ে হাওরের উন্নয়নে স্লুইস গেট, টাওয়ার নির্মাণ সহ সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। হাওরে ফসলহানি হলেও দেশে খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা নেই বলে জানান কৃষিমন্ত্রী। সহকর্মী আরিফিন শাকিলের প্রতিবেদন, ছবি তুলেছেন আরেক সহকর্মী সাজ্জাদ হোসেন। প্রকৃতির নিষ্ঠুর খেলায় নিমিষে কেড়ে নিয়েছে সুনামগঞ্জের হাজারো কৃষাণীর মুখের হাসি। কদিন বাদেই যে জমির সোনালী ধান ঘরে তোলার কথা, উজানের ঢল আর অতিবৃষ্টিতে সেখানে নেমে আসে দুর্যোগ। বৃষ্টি কমলেও আতপাকা ফসল রক্ষায় কৃষকের শেষ আশা দুঃস্বপ্নে পরিণত হয় জলাবদ্ধতার কাছে। সুনামগঞ্জ জেলায় এবছর 2,23,000 হেক্টর বোরো আবাদ হলেও তার মধ্যে ক্ষতি হয়েছে প্রায় 20,000, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। সার্বিক পরিস্থিতি দেখতে দুর্গত এলাকা পরিদর্শনে আসেন ত্রাণমন্ত্রী ও কৃষিমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। হাওরের বুকে কৃষকের এই দীর্ঘশ্বাস নতুন নয়। মাত্র 10 থেকে 15 মিনিটের অতিবৃষ্টিতেই তলিয়ে যায় কৃষকের সোনার ফসল। এর আগে বহুবার এই কৃষকদের উন্নয়নে হাওরের বাঁধ রক্ষায় কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই কৃষকরা চান এবার টেকসই সমাধান। দুই মন্ত্রীও আশ্বস্ত করলেন বিএনপি সরকার শুধু উদ্যোগে নেবে না, তার কার্যকর সমাধানও করবে। একটা সমন্বিত কর্মসূচিটা খুবই জরুরি হাওর অঞ্চলের জন্য। সেটা আমরা এসেছি, আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বসে একটা সমন্বিত কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরবো। প্রোডাক্টিভিটি গতবার থেকে অন্য যে কোনো বছর থেকে অনেক ভালো হয়েছে আমাদের। এটা দুঃখ প্রকাশ করছি, হাওর অঞ্চলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, বাট আধার যে জোন আছে অসম্ভব ভালো প্রোডাকশন হয়েছে। ইনশাআল্লাহ খাদ্য নিয়ে আমরা কোনো প্রবলেম। ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে আপত্তি থাকায় প্রাথমিকভাবে বিষমপুরের 500 পরিবারের মাঝে 20 কেজি চাল ও নগদ অর্থসহ সরকারের মানবিক সহায়তা তুলে দেন মন্ত্রীরা। আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য সামগ্রী দিব। এটা আগামী 3 মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখবো। আমাদের মাননীয় সংসদ সদস্যরা সুনামগঞ্জ সার্কিট হাউসের মিটিংয়ে বললেন যে এটা আগামী ফসল পর্যন্ত আমাদেরকে রাখতে হবে। তো সেই বিষয়টা আমার আগামী বাজেট আসুক, তারপরে আমরা কতটুকু পারবো কি পারবো না সেটা আপনাদের সঙ্গে আমরা একটু আলোচনা করে ঠিক করব। আমরা এই বছর থেকে চিন্তা করছি আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশে যত শ্যালো টিউবওয়েল আছে, যত ডিপ টিউবওয়েল আছে, সমস্ত টিউবওয়েলকে ডিজেল থেকে বের করে আমরা সোলার সিস্টেমে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
এর আগে সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন সরকারের এই প্রতিনিধি দল। সভায় কৃষি অফিসার জানান, পানির নিচে এখন আর 31% ধান, যা নিয়ে আপত্তি তোলেন স্থানীয়রা। এছাড়া সমালোচনা হয় জেলা প্রশাসনের ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েও। ফতুপুর ইউনিয়নের খোলাসানপুরের মাঝে আমরা সুইচ গেটটি আমরা 1 নম্বর দাবি এটা এই বছর হইতো আমরা আবেদন। ধান তোমার 10-15 কেয়ার করছিলাম, 7 কেয়ার কাটছি, বাকিটি তোলাইছে। 6 কানি করছিলাম, 2 কানি কাটাইছি, বাকিগুলো নষ্ট হয়ে গেছে। পরে দুই মন্ত্রী সুবিধাভোগীদের বাদ দিয়ে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করার নির্দেশ দেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, সুনামগঞ্জ। দেশে হাম ও উপসর্গে মৃত্যু থামছে না। প্রতিদিনই হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হচ্ছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত স্থান সংকুলন না হওয়ায় মেঝে বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 6 শিশুর প্রাণ গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 259 জন। সন্তানহারা মায়ের আর্তনাদ, ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে এনেছিলেন হাসপাতালে। আশা ছিল আবারও সুস্থ হয়ে বাড়ি ফিরবে সোনামণি, কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে ওপরে পাড়ি জমেছে সন্তান। ময়মনসিংহ মেডিকেলের এই অভাগী মায়ের মতো প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে বহু মায়ের বুক খালি হচ্ছে। কোনোভাবেই সারা দেশে হাম এবং উপসর্গে মৃত্যুর লাগাম টানা যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ গেছে 6 শিশুর। আজকে 2 দিন ধরে হসপিটালে এসে চেম্বারে ওষুধ খাওয়াইছি, কামাইনি। আমরা কালকে এসেছি, দুপুরবেলায় এসেছি। কালকে কয়নি, আজকে কইতেছে হাম হয়েছে। 5 দিনের দিনে একটু গেছি বাড়িতে, ভালো হয়েছে, মানে আবার এটা আর কালকে যাদেরকে টিকা দেওয়া হচ্ছে তারা যেন মিজেলস আক্রান্ত না হয়, কিন্তু যারা আক্রান্ত হয়ে গেছে তাদেরকে তো আসলে টিকা তাদেরকে কোনো প্রিভেনশন দিচ্ছে না। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে বেশিরভাগ হাসপাতালই খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। রংপুর মেডিকেলে মিসেলস ওয়ার্ডে ভর্তি রয়েছে ধারণ ক্ষমতার চেয়েও 3 গুণ রোগী। বাধ্য হয়ে এক শয্যাতেই রাখা হচ্ছে একাধিক শিশু। ভোগান্তি আরও বাড়িয়েছে হাসপাতালে নেবুলাইজার এবং আইসিইউ সংকট। 1 সপ্তাহ আগে ভর্তি ছিলাম, জ্বর ছিল, তারপর রিলিজ করে দিয়েছে, বাসায় গেছি, যাই 14 দিন পর আবার জ্বর আসছে, আবার এখানে নিয়ে আসি টেস্ট করাইলাম, করে ধরা পড়লো নিউমোনিয়ার হাম। অ্যালার্জি বেড়েছিল, পরে ডাক্তার কাছে নিয়ে গেছি, ডাক্তার বলছে যে এটা হচ্ছে হামের লক্ষণ। পরে রংপুর পাঠিয়ে দিছি, পরে এখানে ভর্তি হয়েছি, আজকে 6 দিন হলে এখন বাচ্চা সুস্থ। হামের প্রকোপ শুরুর 51 দিনে দেশে প্রাণহানির সংখ্যা ছুঁয়েছে 317। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারের সময় কেন হামের টিকা দেওয়া হয়নি তা খতিয়ে দেখবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেছেন, এর মধ্যেই 1,61,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। বিশেষ ক্যাম্পেইনের বাকি টিকাও দেওয়া হবে। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বলেই মনে করেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে, ফুটপাত চলাচলের জন্য উন্মুক্ত করতে সিটি কর্পোরেশনগুলো ব্যবস্থা নিয়েছে। আর এ বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। জানান, চট্টগ্রাম বন্দরে 30 এপ্রিল 5,509টি কন্টেইনার হ্যান্ডেল হয়েছে, যা এ যাবৎকালে সর্বোচ্চ। আশা করি সরকার একটা তদন্ত করবে, দায়ী কারা ছিলেন, বা অ্যাটলিস্ট আমরা কাউকে ধরে যে শাস্তি দিতে চাইছি সেটার চাইতেও জরুরি কথা প্রবলেমগুলো কোথায় হলো। ম্যাসিভ স্কেলে খুব সিরিয়াসলি অনেক বেশি এক্সটেন্সিভলি আমরা টিকা দেওয়া চালিয়ে গেছি। নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য বাড়ছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ওয়ারিয়র্স অফ জুলাই সংগঠনের 4,000 নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। পার্শ্ববর্তী দেশের জয়ীদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের কথা না বলাই ভালো। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দাবি করেন, উপজেলা পরিষদ বিলুপ্তির চেষ্টা করছে সরকার, এমন অপশাসন কায়েমের চেষ্টা করলে হিতে বিপরীত হবে। সংসদ সদস্য হান্নান মাসুদ এ সময় সরকারকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার দাবি জানান।
বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সাথে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে খুব যেই ধরনের বাজে মন্তব্য এখন আমরা বর্তমানে যারা আসছেন তাদের থেকে পাচ্ছি সেরকমটা ছিল না। তো আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো। এনসিপি এককভাবে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়াতে কাজ করছি এবং এ কারণে আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী আমরা ঘোষণা করব। এখন সংসদে গিয়ে আপনারা যেই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন, যেই প্রতারকের পরিচয় দিচ্ছেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতার যে পরিচয় দিচ্ছেন, এর পরিণাম খুব একটা ভালো হবে না। সাভারের হেমায়েতপুর থেকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পর্যন্ত ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার। ৩৯ কিলোমিটারের এক্সপ্রেসওয়ের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৬,০০০ কোটি টাকা। দুপুরে এ নিয়ে আয়োজিত এক কর্মশালায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, অতীতের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট গ্রহণ করতে চায় না বিএনপি সরকার, তবে জনগণের উপকারে আসবে এমন প্রকল্প অগ্রাধিকার পাবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সক্ষমতা যাচাই হয়েছে এরই মধ্যে। ঢাকাকে এড়িয়ে সাভার হেমায়েতপুর থেকে শুরু হয়ে আটিবাজার ঢাকা মাওয়া মহাসড়কের আব্দুল্লাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধে গিয়ে শেষ হবে এই এক্সপ্রেসওয়ে। 5টি উপজেলার উপর দিয়ে যাওয়া 39 কিলোমিটার এক্সপ্রেসওয়েটি চালু হলে 3 ঘন্টার যাত্রা হবে 20 মিনিটে। রাজধানীর একটি হোটেলে এই প্রকল্পটি নিয়ে অংশীজনদের কর্মশালা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি জাতীয় যোগাযোগের ক্ষেত্রে অনন্য উদ্যোগ। Navigational rivers, Buriganga and Shetalakya. There also for the clearance we have to go much higher. So obviously we need longer distance to come down to the ground. This elevated expressway, as they say, this will have the minimum year of the land acquisition, which is a very great problem. The benefit we are getting, a part of that from the airport to this part of the line. Otherwise you could not have come over here right today for the meeting. কর্মশালায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট চট্টগ্রামের সঙ্গে বরিশাল ও উত্তরবঙ্গের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। তবে মন্ত্রী গুরুত্ব দেন প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতা ও সততার উপর। ঢাকা সিলেট মহাসড়ক 4 বছর হয়েছে ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি। 16,000 কোটি টাকার প্রজেক্ট, এখন যা ব্যয় বেড়েছে নতুন করে সমন্বয় করতে গেলে যা হবে 30 থেকে 35% ব্যয় বেড়ে যাবে। কনস্ট্রাকশন ফার্ম, বড় বড় ফার্ম, তারা প্রকল্প নিয়ে কাজ নিয়ে লট নিয়ে বছরের পর বছর যেভাবে ফেলে রেখেছে, এখনো তাগাদা দিলে কাজ করতে চায় না, তারাও কিন্তু এই স্টেক হোল্ডারদের মধ্যে আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা, প্রকল্প বাস্তবায়ন কিংবা জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা দূর করার আহ্বান জানান মন্ত্রী। সেলফ কিছু গোল ঠিক না করে আমরা খালি আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট নিতে চাই না। যতটুকু বাস্তবায়ন করতে জানি বা পারবো সেইভাবে আমরা যদি প্রস্তুতি নেই, ডেফিনেটলি আয়োজন সার্থক হবে, এই প্রকল্প সার্থক হবে। যেভাবে প্রকল্পটি প্রণয়ন করবেন সেই সময়সীমার মধ্যে যেন জমি অধিগ্রহণ নিশ্চিত করা যায় এবং যাতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি না পায়। মানুষ মনে করে বড় প্রকল্প মানে বড় দুর্নীতির একটি ক্ষেত্র, সেই জিনিসটি থেকে আমরা বের হয়ে আসতে চাই। 2027 থেকে 2030 সাল ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন বাণিজ্য চুক্তি ভালোই হচ্ছে। চুক্তি নিয়ে সমালোচনার আগে অন্যান্য দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠকের পরে তিনি এই কথা বলেছেন। আর বাণিজ্য মন্ত্রীর মতে দেশের স্বার্থ বিরোধী কিছু থাকলে তা সমাধানেরও সুযোগ রয়েছে। আলাদা বৈঠকের পর পরিবেশ মন্ত্রী বলেন, চুক্তিতে পরিবেশ নিয়ে অসম কিছু নেই। 3 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবেন।
সফরের প্রথম দিনে শুরুতেই সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। পরে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি তখনকার বাস্তবতা, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া। এ বিষয়ে অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান তার। বলেন, দেশের অনুকূলে চুক্তিটি কাজে লাগানোই হবে আগামী দিনের প্রচেষ্টা। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। দিনের দ্বিতীয় কর্মসূচিতে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারে আলোচনা হয়। ডক্টর খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে যারা সমালোচনা করেন তাদের অন্যান্য দেশের সাথে মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখা উচিত। আমরা তো একা এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম সামিল হয়েছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো। দুপুরে সচিবালয়ে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সাথেও বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। আমাদের ওয়ান অফ দ্য বিগ বায়ার, তো ওনারা বলতেই পারে যে আপনারা আমাদের হুইট বেশি কিনেন, আমাদের মেইজ বেশি কিনেন, সেটার সাথে আবার একটা দামের সম্পর্ক আছে। আমাদের কিছু কিছু রুল আছে যেগুলি হয়তো ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্য আছে ওনাদের আইনের সাথে, বা ওনাদের কিছু কিছু রুল আছে যেটা আমাদের আইনের সাথে অসামঞ্জস্য। আজকে যেটা কথা হচ্ছে এগুলির জন্য একটা কনসিস্টেন্ট সামঞ্জস্য আনা হয়। মার্কিন প্রতিনিধি দল ঢাকা থাকবে আগামী 7 মে পর্যন্ত। যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন হলে উভয় দেশের বাজারে সহজ প্রবেশ নিশ্চিত ও বিনিয়োগ বাধা দূর হবে বলে আশা প্রতিনিধি দলের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাবের গোয়েন্দা দলের 3 সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। মাদক স্পটের খবরাখবর সংগ্রহ শেষে ফেরার পথেই হামলা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে রূপগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন ওসি সহ 7 পুলিশ সদস্য। অস্ত্র মামলায় গ্রেফতার যুবদল নেতাকে ছিনিয়েও নেয় তার সমর্থকরা। নারায়ণগঞ্জের মাসদাইল লিচুবাগ এলাকায় মাদক স্পটের তথ্য সংগ্রহে যান র্যাবের গোয়েন্দা দলের কয়েকজন সদস্য। এক পর্যায়ে সাদা পোশাকে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় মাদক কারবারিরা। ধাওয়া দিয়ে প্রকাশ্যে কুপিয়ে আহত করা হয় র্যাবের 3 সদস্যকে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নেওয়া হয় জেনারেল হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে পাঠানো হয় ঢাকায়। হামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে র্যাব। একজনের হাতের টেন্ডন কেটে গেছে, ওইটা রিপেয়ার করার জন্য আমরা ডিএমসিতে পাঠাচ্ছি। আর বাকি যেগুলো আসছে আমি সার্জারি কনসালটেন্ট আমরা সবাই দেখেছি, এগুলোর চিকিৎসা আমাদের এখানে সম্ভব। এদিকে রূপগঞ্জে অস্ত্র মামলার আসামি যুবদল নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপরই চড়াও হয় তার সমর্থকরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসামিকে ছিনিয়েও নেয় তারা। পুলিশ জানায়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে ধরতে গতরাত 3:30টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালানো হয়। নিজ বাড়ি থেকে গ্রেফতার হয় শামীম। এই খবর ছড়িয়ে পড়লে জড়ো হয় তার সমর্থকরা। এ সময় পুলিশের উপর হামলা চালিয়ে শামীমকে ছিনিয়ে নেয় তারা। আহত হন ওসি সহ 7 পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। যখন তাকে গ্রেপ্তার করতে যায়, যেহেতু সে মাদক ব্যবসায়ী, সে স্থানীয় আরও কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, তারা আমাদের রূপগঞ্জ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদ ক্ষয়ক্ষতির অভিযোগে 15 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও প্রায় 200 জনকে আসামি করে মামলা হয়েছে। আমরা পরবর্তী একটা ব্যাপক অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অভিযান এখনও চলমান আছে। পুলিশের কাজের বিঘ্ন ঘটায় এরকম প্রায় 12 থেকে 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি। জাহিদ হাসান, যমুনা নিউজ।
বর্তমান সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ। অর্থনীতিতে ব্যাংকগুলো শূন্য এবং ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে রাজধানীর যে উদ্যানে সংরক্ষিত নারী আসনের এমপি নিপুণ রায় চৌধুরীকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেছেন তিনি। ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিগত দিনে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এসব বিষয়ে সংসদে কথা বলতে হবে। বলেন, পশ্চিমবঙ্গের জনগণ তাদের সরকার নির্বাচিত করেছে, সেখানকার অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দিতে হবে। সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে, এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুদিন ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেছেন, দেশের পররাষ্ট্র নীতি হবে দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকগুলি শূন্য এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, লুটেরাদের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার। এমনি অবস্থার মধ্যে দিয়ে আমাদের ৩৩ দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে বড় ধরনের ক্ষেত্রে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 50 শয্যার আইসিইউ, প্যাথোলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলজি সেন্টার উদ্বোধন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে হাসপাতালের এই নতুন উদ্যোগগুলো তিনি ঘুরে দেখেন। জানান, স্বাস্থ্যসেবায় সমতা নিশ্চিত এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ডাক্তার জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা 17 আসনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ এটি। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি তিনি আহ্বান জানান। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক জানান, নতুন আইসিইউতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল এবং 24 ঘণ্টা সেবা নিশ্চিত করা হয়েছে। তাই গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে। আর আয়োজনে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন ও তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরাও উপস্থিত ছিলেন। আমি আশাবাদী আমার প্রিয় ঢাকা 17 অন্তর্গত কড়াইল, ভাসানটেক, সাততলার এলাকাবাসীর, স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সদস্যবৃন্দ একত্রিত হয়ে বহু প্রাণ বাঁচাতে সক্ষম হবেন। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।